দিদির বিয়ের পর ওর শ্বশুর বাড়িতে গিয়ে বনকলমির বিলের প্রেমে পড়ে গিয়েছিলাম। না, ঠিক বলা হলো না। বনকলমির বিলে এক আশ্চর্য মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। এক চাঁদনি রাতে গভীর নিস্তব্ধতায় নৌকো বেয়ে এসেছিল সে। তারপর কি হলো? বনকলমির বিল, জল টলমলে ঝলমলে, শুধু ধু ধু করে জল আর জল। অনেক দূরে দেখা যায় ধূসর রেখার মতো তীর। দূরে দূরে গাঁ আর গাছ আর অন্য কিছু। তীরে কাছ ঘেঁষে কোথাও বা কিছু নেই, কোথাও বা কলমি শাকের বন হয়ে রয়েছে। হেঁটে গেলেও যাওয়া যায় বোধ করি, এত ঘন হয়ে থাকে কলমির বন। সবচেয়ে ভালো লাগে বনকলমির বিল জ্যোৎস্না রাতে। চাঁদের আলোয় যখন আকাশ ধুয়ে ওর উপর ধারা নামে পৃথিবীর ওপর, তখন বনকলমির বিলকে মনে হয় স্বপ্ন লোক বুঝি। ছোট ছোট ঢেউয়ের নিচে বেড়ায় যেন হাজার হাজার পরীর দল। তাদের নুপুরের শব্দও শোনা যায় খুব ভালো করে কান পেতে শুনলে। যখনই দিদির বাড়ি গিয়েছি, বনকলমির বিলের ধারে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। কি ভালো যে লাগতো বলে বোঝাতে পারবো না। কিন্তু আর কখনো বিলের বুকের ওপর বেড়ায়নি। জামাইবাবুর ভাই বহুবার বলেছেন, চলো বেরিয়ে আসি নৌকো নিয়ে, চমৎকার লাগবে। প্রতিবারই প্রত্যাখ্যান করেছি। কারণ জিজ্ঞাসা করায় বলেছি ভালো লাগে না, বা শরীরটা ভালো নয়, বা অন্য কিছু। কিন্তু ঠিক কি তাই? তা নয়। এর পেছনে আছে একটা কারণ যা আমি আজ পর্যন্ত কারো কাছে প্রকাশ করিনি, প্রকাশ করতে পারিনি। কিন্তু আজ তা প্রকাশ করব। আজ আমার সে কথা বলতে ভালো লাগছে। এই তো ফিরলাম বনকলমির বিলের পার হতে। চাঁদ উঠেছিল আজ। বহুক্ষণ বসেছিলাম বিলের ধারে। কিন্তু যে জন্য গিয়েছিলাম, যা দেখতে গিয়েছিলাম, তা দেখতে পাইনি। সেই একটি দিনের পর আজ পর্যন্ত বহুবার গিয়েছি বনকলমির বিলে, কিন্তু তাকে আর কোনো দিন দেখতে পাইনি। প্রতিবারই নিরাশ হয়েছি। দিদির বিয়ে হয় যখন, তখন আমার বয়স কতই বা, 14 কি 15। স্কুলে পড়ি। শ্বশুরবাড়ি যাবার সময় দিদি বললে, সামনে পুজোর ছুটিতে বেড়াতে যাস ভাই আমাদের ওখানে? হ্যাঁ। বললাম, সে বিষয়ে তুই নিশ্চিন্ত থাক ফুলদি, কিন্তু খেঁটের বহরটা যেন বেশ জোরালো হয়, নইলে। এখনো তুই আমাকে তুই তো করবি? ফুলদি কপট ক্রোধান্বিত স্বরে বললে। বললাম, কেন, হঠাৎ কি এমন ল্যাজ গজালো যে তুমি আপনি বলতে হবে? ফুলদি গম্ভীর স্বরে বললে, জানিস আমি এখন মিসেস রায়। বললাম, যা যা, অনেক মিসেস রায় দেখেছি। আচ্ছা বেশ, সবার সামনে তুমি বলবো, কিন্তু আড়ালে কিছুতেই তুই ছাড়া বলবো না, কেমন? ফুলদি আর আমি 2 বছরের ছোট বড়। পুজোর ছুটিতে গেলাম ফুলদির শ্বশুর বাড়ি, আর তখনই দেখলাম বনকলমির বিল। আমার 14-15 বছরের কবি মনকে মুগ্ধ করে দিলে বনকলমির বিলের অপরূপ সৌন্দর্য। রোজই যেতাম বিলের ধারে, চুপ করে বসে থাকতাম বনকলমির বিলে। পানকৌড়ির খেলা দেখতাম। সাদা ডানা মেলে আসতো বকের দল, রাঙা ডানা ঝিলমিলিয়ে আসতো মাছরাঙারা, আর আসতো বালি হাঁস। চুপ করে বসে থাকতাম। ধীরে ধীরে সূর্য মিলিয়ে যেত পশ্চিমের ওই দূরের গাঁয়ের গাছপালার আড়ালে। ধীরে ধীরে নেমে আসতো বিলের বুকে সন্ধ্যা। তখন উঠতাম। সেদিন বোধহয় পূর্ণিমা। ডান দিকে পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য ডুবে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই বাঁ দিকে রূপোর থালার মতো চাঁদ উঠল হাসতে হাসতে। মুগ্ধের মতো চেয়ে রইলাম বিলের বুকে। রূপো ছড়িয়ে পড়ছে যেন জলের ওপর,
রাশি রাশি। কতক্ষণ বসেছিলাম জানি না। চাঁদ আরও উজ্জ্বল হয়েছে, আরও উপরে উঠেছে। হঠাৎ দেখি নির্জন বিলের বুক বেয়ে তত্তর করে বেয়ে আসছে একটা ছোট্ট ডিঙি নৌকো। নৌকোর ধাক্কা লেগে জলে জেগে উঠছে আর ভেঙে যাচ্ছে ছোট ছোট ঢেউ। আর সেই ভাঙা ঢেউয়ে চাঁদের আলো পড়ে জ্বলে উঠছে হিরে মানিক। আরে, ডিঙিটা আসছে যে আমার দিকেই। আর কি আশ্চর্য, ডিঙিটা চালাচ্ছে আমারই মতো, আমারই বয়সী ছোট্ট একটা মেয়ে। আমার অবাক দৃষ্টির ওপর দিয়েই নৌকোটা একেবারে আমার সামনে এসে থামল। সেই ছোট্ট মেয়েটা চেঁচিয়ে জিজ্ঞেস করলে, কে বসে ওখানে? এরকম হঠাৎ প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেলাম। একবার ভাবলাম উত্তর দেব না। শেষে ৭-৫ ভেবে বললাম, আমি অরু। ও, শৈলেশ কাকার বাড়িতে এসেছো? তাহলে তো চেনা হয়ে গেল। বেড়াতে যাবে? বললাম, কোথায়? তুমি তো বড্ড বোকা, নৌকায় বেশি বললুম। বেড়াতে যাবে? তাতে বলো কোথায়? নৌকা কি ডাঙায় চলে না আকাশে ওড়ে? বিলে মশাই, বিলে যাবে বেড়াতে? ও বাবা, মেয়েটি যে পয়লা নম্বরের কথার জাহাজ, আর ডানপিটেও বটে। নইলে একা একা নৌকো নিয়ে রাত্রে বিলে ঘুরে বেড়ায়? কি মেয়ে রে বাবা! ফোঁস করে মেয়েটি বললে, কই উত্তর নেই যে? ভয় হচ্ছে বুঝি? যাবে তো চলে এসো, নইলে চলি। আমার দাঁড়াবার সময় নেই, সাতবারও দরকার নেই। বলে ফেললাম, দাঁড়াও, যাব। কাদা ভেঙে ডিঙিতে উঠলাম গিয়ে। মেয়েটি বৈঠা বাইতে শুরু করলে, বললে, চুপ করে বসো, বেশি ঝুঁকোটুকো না জলের দিকে, নৌকা টলবে। বললাম, আমাকে দাও না, আমিও বাই। ফোঁস করে মেয়েটি বললে, থাক থাক, ঢের হয়েছে। শেষকালে ডিঙি উল্টে দাও আর কি। তোমাকে দেখি বুঝেছি যে ও তোমার কম্য নয়। বলে আমার দিকে একবার অবহেলার দৃষ্টিতে চেয়ে নৌকো বেয়ে চলল। এতক্ষণে মেয়েটিকে ভালো করে দেখলাম। চাঁদের আলো ওর মুখে, ওর সারা দেহে ছড়িয়ে পড়েছে। কি সুন্দর দেখতে ওকে! ঠিক যেন মা দুর্গার পাশে যে লক্ষ্মী প্রতিমা থাকে তার মতো। যেমন মুখ তেমনি চোখ, আর তেমনি টকটকে রং, আর মেঘের মতো কালো চুল। পরেছে একটা নীল রঙের শাড়ি। শাড়ির আঁচলটা কোমরে ঘুরিয়ে গাছ কোমর করে বাঁধা। কি ভালো যে লাগলো মেয়েটিকে দেখে, কি বলবো। ঠিক যেন দিদিমার কাছে শোনা সেই রূপকথার রাজকন্যা মধুমালা। তার দিকে অবাক হয়ে হাঁ করে চেয়ে আছি। সে বলে উঠল, কি দেখছো অমন হাঁ করে? বলে ফেললাম, তোমায় কি সুন্দর দেখতে। বোধহয় সে লজ্জা পেল। বললে, যা, আমাকে নাকি আবার সুন্দর দেখতে? বাবা মা সকলেই তো আমাকে গাল দেয়, বকে, বলে দুষ্টি মেয়ে, হাত জ্বালানি মেয়ে, আরো কত কি বলে। বললাম, পাগল নাকি? কখনো তা বলতে পারে না। মেয়েটি বৈঠা তুলে হাঁ করে বলে, আরে এ ছেলেটা পাগল না মাথা খারাপ? আমি বলছি বলে তবু বিশ্বাস করে না। আমায় মিথ্যেবাদী বলতে চাও? দেবো বোঠের বাড়ি এক ঘা, তখন বিশ্বাস করবে। তাড়াতাড়ি বললাম, থাক, বিশ্বাস করেছি। এরপরেও বিশ্বাস না করে পারি যে তুমি দস্যি মেয়ে? কিন্তু দস্যি বলুক, হাড় জ্বালানি বলুক, প্যাঁচার মতো দেখতে তো আর বলে না। হেসে ফেললে মেয়েটি। বললে, তুমি তো বড্ড ফাজিল। বলে ফেললাম, তুমি কম কিসে? আবার আমার নিন্দে? তা করো, সকলেই নিন্দা করে, তুমিই বা ছাড়বে কেন? বললাম, না না, সত্যি আমি তোমার নিন্দে করতে চাই না। বিলের বুকের ওপর ভেসে ভেসে যাচ্ছে আমাদের ডিঙি। ভীষণ ভালো লাগছে। হঠাৎ মেয়েটি বললে, তুমি আমায় নাম জিজ্ঞেস করলে না? বললাম, তুমি বলবে বলে অপেক্ষা করছিলুম। মেয়েটি হেসে বললে, ও বাবা, তুমি যে একটি মাস্টার মশাই, বেশ গুছিয়ে কথা বলো তো। প্রতিবাদ করে বললাম, দেখো,
আর যাই বলো, মাস্টার মশাই বলো না, মাস্টার মশাইদের আমি মোটেই ভালোবাসি নে। মেয়েটি হেসে ফেললে, বললে, ঠিক বলেছ তো, আমিও মাস্টার মশাইদের একদম ভালোবাসি না। তোমার সঙ্গে আমার বেশ মিল আছে তো। তবে শোনো, আমার নাম কমলা, ঠাকুরদা ডাকে কমলমণি, মা বাবা দাদারা ডাকে কুমলি বলে, আর পণ্ডিত মশাই ডাকে মা কমলা বলে। আর জানো, মজা নানকু আমার ছোট ভাই এই একটুখানি এখনো ভালো করে কথা বলতে পারে না, ডাকে তমলিদি বলে। আর তমলি এত হাসি পায় না। বলেই কমলা হেসে ফেললে। কি সুন্দর হাসে মেয়েটি, ঠিক মুক্তোর মতো দাঁত চাঁদের আলোয় ঝিকমিক করে ওঠে। বললাম, আচ্ছা, তোমার ভয় করে না? অবাক হয়ে সে বললে, ভয়? ভয় কিসের? এই একা একা নৌকো বেয়ে বেয়ে। ভয়? তুমি হাসালে দেখছি। নৌকা বাইতে ভয়? সে তোমরা করো গে। কমলা কখনো নৌকা বাইতে ভয় করে না, বুঝলে বকচন্দর? বনকমলির বিলের ধারে বাড়ি আর গোবিন্দ চেলের কাছে শিখেছি ডিঙি বাইতে। আমি করবো ভয়? আর একা একা নৌকো বাইতে কি মজা! তুমি রাগ করলে না তো? বললাম, কেন? তোমায় বকচন্দর বললাম যে। রাগ সত্যি একটু হয়েছিল। এরকম হেসে উড়িয়ে দিয়ে বকচন্দর বললে কান্না রাগ হয়, কিন্তু ওর কথায় সব রাগ মুছে গেল যেন মন থেকে। সত্যি এই মেয়েটার ওপর রাগ করে থাকা যায় না কোনো মতেই। বললাম, না না, রাগ করব কেন? কিছুক্ষণ চুপচাপ, শুধু বৈঠার শব্দ জলের ওপর ছপাত ছপাত। বনকলমির বিলের জলে হাজারখানা হয়ে চাঁদ নিচে বেড়াচ্ছে। কমলা মুখ খুললে, জানি ও মেয়ে কতক্ষণ আর মুখ বুজে বসে থাকবে। বললে, জানো, আমি জল খুব ভালোবাসি, আর ভীষণ ভালোবাসি নৌকা বাইতে, এরকম নৌকা বেয়ে ভেসে বেড়াতে। প্রায় সারাদিনই যখনই সুবিধে পাই আমার এই ডিঙিটা নিয়ে ভেসে পড়ি। এই ডিঙিটা আমি আদায় করেছিলাম দাদুর কাছে আবদার করে। জ্যোৎস্না রাত হলে আমি তো সত্যিই বলছি ঘর থেকে থাকতেই পারি না। এই যে ঢেউগুলো দেখছো না, এরা হলো পরী। জ্যোৎস্না রাতে এরা আমাকে ডাকে। আমি যতক্ষণ পারি ওদের সঙ্গে কথা বলি, গান গাই। আমি গান গাই আর ওরা নাচে। এত ভালো লাগে যে কি বলবো। আর যেদিন আসতে পারি না সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। সেদিন আমি কেঁদে ফেলি। বাবা মা কত বকে, গাল দেয়, সবসময় ঘরে বন্ধও করে রাখে, কিন্তু আমি তবু বনকলমির বিলকে ভুলতে পারি না। এই যে আমার সই, ফাঁক পেলেই সইয়ের কাছে চলে আসি। আর জানো, ঠাকুরদা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে। আমায় কি বলে জানো? বলে আমি নাকি পাতালপুরীর রাজকন্যা ছিলাম আগের জন্মে। সত্যি, দাদু আমায় খুব ভালোবাসে। মা কিন্তু আমায় একদম ভালোবাসে না, বলে আমি জলের রাক্ষসী ছিলুম, আমি হাড় জ্বালানি মেয়ে, এমনি কত কি। আমার কুচুটা বই গেল গাল দিলে তো। বলো তো, তুমি বলো না, বনকলমির বিলকে আমি যদি ভালোবাসি তো অপরের তাতে কি বলবার আছে? এতক্ষণ পরে কথা বলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, সত্যি কথা, কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিয়ে বনকলমির বিলকে ভালোবাসাটা কি ভালো? মুখটা গম্ভীর হয়ে গেল কমলার। বললে, কি করব, তারা যদি ইচ্ছে করে কষ্ট পায়, ও আমার সইয়ের কাছে আসবো না বলো? বাবা রে! একটু আগেই তাকে গুরুজন সুলভ কথা বলেছি, কিন্তু তবু তার মতো অদ্ভুত আর এক সাহসী মেয়ের সঙ্গে ভাব হওয়ায় মনে মনে গর্ব অনুভব করছি। বললাম, আজ তুমি এলে কি করে? এলুম, এখন আর আমায় আটকায় কে? মানে? তা কেন বলবো? না বলো তো বই গেল আমার। আমিও উদাসীন হতে ছাড়ি না। আমার দিকে চেয়ে কমলা বললে, সেদিনও এমনি জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমা রাত, তখন অনেক হবে, সবাই ঘুমিয়ে পড়েছে। মা আমাকে পাশে নিয়ে শুয়েছিল, আমি কিন্তু ঘুমোইনি। মনে মনে আগেই ভেবে রেখেছিলাম যে বিলে যাব। ভালো করে দেখলুম মা অঘরে ঘুমোচ্ছে। সাবধানে মায়ের কাছ থেকে উঠে আস্তে আস্তে খিল খুলে একেবারে বিল নিয়ে এসে হাজির। আহ, কি আরাম যে লাগলো!
আমার ডিঙিটা বাঁধা রাখতো ওই দিকের একটা সজনে গাছের গোড়ায়। তখনই ডিঙি খুলে ভাসিয়ে দিয়ে বিয়ে ছুড়লুম। সই ডাকছে, আর এই চাঁদের আলোয় চারদিক ধপধপ করছে, আর আমি একা বিলের বুকে ডিঙি বিয়ে চলেছি। আমার সই বনকলমের বিলে। যেতে যেতে অনেক দূর গিয়ে পড়লুম। ওই যে দূরে গাঁট দেখছো, প্রায় ওইখানে। ফিরবো ফিরবো ভাবছি, হঠাৎ দেখি চাঁদের আলো কমে এসেছে। কি ব্যাপার, কখন যে আকাশের কোণে করে মেঘ জমে উঠেছে লক্ষ্যই করিনি। ভয় হয়ে গেল। ভাবলুম ওই কাছের গাঁটায় ডিঙি ভিড়িয়ে দিই, কিন্তু আরেকবার ভাবলুম যাকে, খুব জোরে বেয়ে গেল মেঘ, ভালো করে জমবার আগেই বোধহয় পৌঁছে যাব নিজের গায়ে। তাই করলুম, প্রাণপণে বোটে ঠেলে ফিরতে লাগলুম। কিছু দূর এসেছি, আর ঝড় উঠল। ওহ, কি ভীষণ হাওয়া! শাঁ শাঁ করে এগিয়ে আসছে কালো দৈত্যের মতো ঝড়। অন্ধকার হয়ে গেছে চারদিকে। না পারি দিক ঠিক করতে, না পারি ডিঙি সামলাতে। আমার যে তখন কি হতে লাগলো কি বলবো। ভয়ও পারি, দিক ঠিক করতে পারছি না। ভয় লাগছে, কিন্তু মজাও লাগছে বেশ। আকাশে দিয়ে চেয়ে দেখলুম সব অন্ধকার। বীরের দিকে চেয়ে দেখি সে যেন রাগে ফুঁসছে। সেই রাগের হাত থেকে ডিঙি রাখবার অনেক চেষ্টা করলুম, শেষকালে আর রাখতে পারলুম না। এমন একটা দমকা ঝড় এলো যে আমার ছোট ডিঙিটা উল্টে গেল। আমি মুগ্ধ বিস্ময়ে তার কথা শুনছিলাম। এখন থাকতে না পেরে বলে ফেললাম, বলো কি? সে বললে, হ্যাঁ, শোনো না, আমার ডিঙিটা গেল উল্টে, আর সেখানকার জলে কি হলো আমি সাঁতার কাটতে পারতুম না, ডুবে গেলাম। একবার ওঠবার চেষ্টা করেছিলাম প্রাণপণে, কিন্তু মনে হলো জলের নিচ থেকে কে যেন আমার পা জোর করে আঁকড়ে ধরে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। বিস্ময় কেটে গিয়ে আমার যেন ভয় করতে লাগলো। বুকটা ঢিপ ঢিপ করছে। রুদ্ধ নিঃশ্বাসে বললাম, বলো কি? তারপর? তারপর আর কি, আর উঠতে পারলুম না। হ্যাঁ, আমি ক্রমশ নিচের দিকে নেমে গেলুম, আর উঠতে পারলুম না। আমার চোখের সামনে থেকে সব মুছে যাচ্ছে। কমলার মুখ, বিলের জল, আকাশের চাঁদ, তারা, সব সব যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। চিৎকার করার চেষ্টা করলাম, বলতে চেষ্টা করলাম, তুমি কি মানুষ নও? কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না কোনো। একবার শুধু কানে এলো কমলার খিলখিল করে হাসি, আর শুনলুম সে যেন বলছে, ও, কি হলো? যা, ভীতু কোথাকার, সব সমান রে। তারপর আর কিছু মনে নেই। যখন আবার বোধশক্তি ফিরে পেলাম, দেখি বিলের ধারে মাটিতে মুখ গুঁজে পড়ে আছি। আশেপাশে কেউ কোথাও নেই। উঠলাম। শরীর ভীষণ দুর্বল ঠেকছে, যেন মনে হলো মাসখানেক রোগশয্যায় থেকে এই সেরে উঠছি। কোনো রকমে বাড়ি ফিরলাম। ফুলদি জিজ্ঞেস করলে, বললুম, খেতে দাও আগে বলছি। জামাইবাবু আর আমি একসঙ্গে খেতে বসলাম। জামাইবাবু বললেন, এতক্ষণ ছিলে কোথায়? আর একটু হলেই তো আমরা লাঠি সোটা নিয়ে তোমাকে শিকার করতে বেরুতুম, তা ছিলে কোথায়? বললাম, বনকলমির বিলের ধারে। দিদি আর জামাইবাবু একটু যেন চমকে উঠে সামলে নিলেন। জামাইবাবু বললেন, না না, রাত্রে ওদিকে একা একা আর কখনো যেন যেও না। আমি বললুম, কেন কেন বলুন তো? জামাইবাবু আমার দিকে চেয়ে একটু থেমে বললেন, না এমন কিছু নয়, তবে বছর 5 আগে ওই বিলে চৌধুরীদের কমলা বলে 14-15 বছরের একটা অপূর্ব সুন্দরী মেয়ে ডুবে মারা যায়। মেয়েটার মাথায় অবশ্য একটুখানি সামান্য একটু গোলমাল ছিল। সে বড় করুণ ব্যাপার, বলতে ইচ্ছে করে না। আমি তাড়াতাড়ি বললাম, থাক, তবে আর বলে কাজ নেই। সেবারে যতদিন দিদির বাড়ি ছিলাম আর কখনো বনকলমির বিলের ধারে যাইনি। গল্পটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।